অলরাইট এভরিওয়ান, ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এবং R15 V4 এর আজকের ভিডিওতে আমি কিছু পয়েন্ট শেয়ার করব তোমাদের সাথে, যে পয়েন্টগুলো 2025 যে আপগ্রেড ভার্সন আসবে, V5 বলো বা V4 এর আপগ্রেড ভার্সন যেগুলো আসবে সেখানে চেঞ্জ করা দরকার, যেটা আমার মনে হয়। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, এবং তোমরা যদি মতামত তোমাদের এক হয় আমার সাথে, সেম মত হয় তোমাদের, তো তোমরা অবশ্যই সেগুলো কমেন্টে জানাবে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করো, এবং ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক ভিডিওতে দেবে, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশের বেল আইকনটাও প্রেস করে দিও। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথম পয়েন্ট আমি প্রাইস দিয়ে শুরু করব, কারণ তোমরা জানো যে R15 V4 এর প্রাইস কতটাই হাই। এখন 2,25,000 তো মোটামুটি ছিলই। 2024-এর মাঝামাঝিতে আবার যে কার্বন ফাইবার মডেলটা লঞ্চ করেছে R15M এর, তো সেটার প্রাইস মোটামুটি 2,45,000 থেকে 50,000 মোটামুটি পৌঁছে গেছে। তো অনেকটাই প্রাইসটা হাইয়ের দিকে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো কতটা এক্সপেন্সিভ এই বাইকটা হচ্ছে তোমরা তো আন্দাজ করতেই পারছো। তো সাথে সাথে এর যে নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে স্পেয়ার্স পার্ট। তো এই স্পেয়ার পার্টসগুলো এক্সপেন্সিভ হবেই অবশ্যই, সেটাও স্বাভাবিক, কারণ এতটা হাই প্রাইস রেঞ্জের একটা বাইক। তো সেক্ষেত্রে তোমাদের যখন বাইকটা কোনো ক্র্যাশ হবে বা কোনো কারণে কোনো স্পেয়ারে দাগ হয়ে গেল, তো সেই জিনিসটা একটা নতুন বাইকের ক্ষেত্রে নিজের যে রাইডার, যে ওনার বাইকটা, তার অবশ্যই খারাপ লাগবে। আমি হলে আমারও খারাপ লাগবে অবশ্যই। তো সেক্ষেত্রে সেই পার্টসটা তখন তুমি চেঞ্জ করতে যাবে, তখন তোমার অনেক খরচা হয়ে যাবে। তো এই দুটো পয়েন্ট অবশ্যই নজর দেওয়া দরকার প্রাইসের দিকটা। এবং থার্ড পয়েন্ট যেটা হচ্ছে যে 2025-এ আমার মতামত যে দুটো সাইডে সামনে উইংস অবশ্যই দেওয়া দরকার। একটা হাই পাবলিক ডিমান্ডের এবং হাই স্পোর্টস ক্যাটাগরির ফেয়ারিং বাইক, লুক কতটা সুন্দর এটা নিয়ে কিছু বলার নেই লুক নিয়ে। তো আমার মনে হয় এবার এই বাইকটাতে উইংস ইনস্টল করা দরকার কোম্পানির তরফ থেকে, কারণ মডিফাই করে অনেক সময় যখন উইংস লাগাই সবাই, তো সেক্ষেত্রে ম্যাচিং হয় না ঠিকঠাক, তো অকওয়ার্ড লাগে। তো কোম্পানির তরফ থেকে ম্যাচিং করিয়ে যখন উইংস দেবে, তো সেটা একদম লুকটাকে অনেকটা অ্যাগ্রেসিভ করবে, অ্যারোডাইনামিক লাগবে সামনের ফ্রন্ট সাইডের লুকটা। এবং থার্ড পয়েন্ট হচ্ছে যে তোমরা যে এই রেড কালারটাতে দেখতে পাচ্ছ, যে ইন্ডিকেটার্সগুলো আমরা হ্যালোজেন বাল্বে পাচ্ছি। ঠিক আছে, তো এই যে হ্যালোজেন বাল্বের ইন্ডিকেটারের অপশানটা এখনও আছে, সেটা একদম হাটিয়ে দিয়ে অল এলইডিস করে দেওয়া অবশ্যই দরকার, যেটা অনলি এমএতে অপশান আমরা পাচ্ছি। তো সেটা প্রত্যেকটা মডেলেতেই আমাদের এলইডি ইন্ডিকেটার্স করে দেওয়া দরকার, যেহেতু হেডলাইট টেললাইট সমস্ত কিছু এলইডি আমরা পাচ্ছি। সেক্ষেত্রে হ্যালোজেন বাল্বের ইন্ডিকেটর কেন থাকবে এত একটা প্রিমিয়াম বাইক, এত একটা হাই প্রাইস রেঞ্জের বাইকে। এবং গাইজ থার্ড ফোর্থ তো বললাম। ফিফথ যেটা হচ্ছে সেটা হচ্ছে কুইক শিফটার। মোস্ট ইম্পর্টেন্ট থিং গাইজ, যদিও এই একটা 150cc ক্যাটাগরির বাইকে যতই পাওয়ারফুল বাইক হোক, কুইক শিফটারের কোনো নিড ছিল না। তারপরে কুইক শিফটার যখন দিচ্ছে, শুধু আপশিফট নিয়ে করবে কি? ইমার্জেন্সি ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ডাউন শিফটটা বেশি দরকারি। তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে তোমরা লিখবে। আমার যেটা মনে হয় যেটা হচ্ছে যে ডাউন শিফট দরকারি আপশিফটের থেকে, কারণ একটা বাইককে রেসেতেও যেমন ফাস্ট এগোনো দরকার, তেমন বাইকটাকে ইমার্জেন্সিতে ব্রেকিং করার জন্য ইঞ্জিন ব্রেকিং যেটা দরকার হয়, সেটা কুইক শিফটারের দ্বারা বেশি ইঞ্জিন ব্রেকিংটাকে ইউজ করা সম্ভব, আমার যেটা মনে হয়। তো সেক্ষেত্রে কুইক শিফটার দেওয়া অবশ্যই দরকার ছিল, মানে কুইক শিফটারের ডাউন শিফট দেওয়া অবশ্যই দরকার। তো আপ শিফট শুধু দিয়ে রেখেছে, এটা আমার একদমই পছন্দ হয়নি। প্রথম থেকে যখন থেকে দিয়েছে, আমি এর ব্যাপারে ইনফরমেশানটা যখন পেয়েছি, জানলাম ব্যাপারটা কুইক শিফটার কী, তখন থেকে আমি এই জিনিসটা উপর একটু বিরক্ত, যে শুধু আপ শিফট কেন দেবে। তো তোমাদের কি মতামত? তোমাদের কি কথাটা যেটা বললাম আমি, সেটা নিয়ে তোমরা কি একমত না কি, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবং আশা করি ইয়াম্মা এই ব্যাপারটা নিয়ে ভবিষ্যতে নজর দেবে যদি ভিডিওটা দেখে থাকে। এবং গাইজ লাস্ট যে থিংটা, আর বেশি পয়েন্ট আমি আলোচনা করব না, তো এর মধ্যেই লাস্ট যে থিংটা সেটা হচ্ছে ফিউল ট্যাঙ্ক। গাইজ একটা স্পোর্টস ক্যাটাগরির বাইক, যতই 150cc সেগমেন্টের আমরা এই বাইকটা থেকে অনেক মাইলেজ পাই, 45+ মাইলেজ, 50+, কখনো কখনো কেউ কেউ বলে। তো যতই এই হাই মাইলেজ আমরা পাই, সেক্ষেত্রে তবু 11 লিটারের ফিউল ট্যাঙ্ক আমার খুব একটা জমেনি ব্যাপারটা। কারণ BS6 বা BS7 এখনকার মডেলে তোমরা জানো যে ফিউল ইনজেক্টর যেটা থাকে, সেটাকে সবসময় ফিউলের মধ্যে ট্যাঙ্কেতে ডুবিয়ে রাখতে হয়, সেটা লংজিভিটি বাড়ানোর জন্য। ঠিক বলছি কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলো আমাকে, একটু যদি ভুল বলে থাকি সেটা আমাকে শুধরে দিও। তো আমি কিছু ইনফরমেশান পেয়েছি ইউটিউব থেকে, যেটা আমি আমার যেটুকু নলেজের জন্য, তো যে ফিউল ইনজেক্টর যেটা থাকে সেটাকে ফিউলেতে ডুবিয়ে রাখতে হয়।
তাতে ওর লংজিভিটিটা বেশি হয়। তো সেক্ষেত্রে ফিউলে ডুবিয়ে রাখার জন্য মোটামুটি যে রিজার্ভ ফিউল ক্যাপাসিটিটা আছে সেটা আমাকে রাখতেই হবে 1.5 থেকে 2 লিটার। তো সেক্ষেত্রে আমি 9 লিটার মাত্র ফিউল আমি ইউজ করতে পারবো বাইকটাতে। বাকি যে 2 লিটার ফিউলটা সেটা আমার ইউজ না করাটাই বেস্ট অপশান হবে। তো সেজন্য ফিউল ট্যাঙ্কটা আরেকটু বেশি দেওয়া দরকার, কারণ সবসময় আমি 40+45+ মাইলেজ পাচ্ছি না। সেক্ষেত্রে খুবই অল্প সময়ের মধ্যে আমাকে রিফিউলিং করাতে হবে, তো আরেকটু ফিউল ক্যাপাসিটিটা বড় দেওয়া দরকার। তো এই সব যে পয়েন্টগুলো আমি বললাম, এগুলো তোমরা কি একমত, কি তোমাদের কি ভালো লেগেছে কি সেটা তোমরা একটু কমেন্টে জানিও আমাকে। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবে। ভিডিওটা আর লম্বা করবো না, আজকের মতো এখানে শেষ করছি। তো নতুন কিছু ভিডিও নিয়ে আসবো, কম্প্যারিজন ভিডিও একটা দুটো আসতে চলেছে নতুন একটা আপকামিং বাইকের সাথে, যার ডিটেল ভিডিও আমি আপলোড করেছি ইউটিউবে, তোমরা দেখতে পাবে, রিসেন্টলি আপলোড করা আছে। তো লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।